বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। ডোজ অ্যান্ড ডোজ পোটেনসি অ্যান্ড নিয়মিত পটেন্সি আয়োজনে নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আপনাদের জানাই সকলকে অনেক অনেক জানাই শুভেচ্ছা অনেক ও অনেক শুভেচ্ছা স্বাগতম। ও একটু স্বাগত। একটু একটু মেহেদি হাসান ভাই, মেহেদি হাসান ভাই, আপনি মিউট করেন। আপনি মিউট করেন। সবার সবার অডিও মিউট করেন। ঠিক আছে, পিঙ্কি এবার শুরু করেন আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ডোজ অ্যান্ড পোটেনসির নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সকল স্যার ও ম্যামদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই 2026, রোজ শুক্রবার। আলোচনার বিষয় নিউ কোরিয়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হোমিও অনুরাগীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হোমিও অনুরাগী চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই অভিনন্দন। ক্লাসটির শুরুতেই রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা। আজকে আমাদের ক্লাসটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করবেন ডাক্তার মেহেদী হাসান। স্যার যদি প্রস্তুত থাকেন, আপনাকে কোরআন তেলাওয়াতের জন্য আমি অনুরোধ করছি। হ্যাঁ ভাই, শুনতে পারছেন? জি স্যার, জি স্যার, আপনার আপনার শোনা যেতেছে। শোনা আপনি যেতেছে, কোরআন আপনি তেলাওয়াত শুরু কোরআন করুন। তেলাওয়াত শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ ডাক্তার মেহেদী হাসান স্যারকে তার সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার কৃপায় মিলিত হয়েছে আমরা আরো একটি নতুন ক্লাসে। শুকরিয়া আলহামদুলিল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের এক অনন্য ও গৌরবময় অধ্যায়ের নাম হলো হোমিওপ্যাথি। এই মহান প্যাথিকে বুকে ধারণ করে আমরা একত্রিত হয়েছি কিছু শিখতে। ইনশাআল্লাহ আজকে ক্লাসটি থেকে আমরা দারুণ কিছু শিখতে যাচ্ছি। সম্মানিত ডক্টরসগণ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মোবাইল ফোনের অডিও ভিডিও অপশনটি অনাকাঙ্ক্ষিতভাবে যেন অন না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতি, আজকে ক্লাসটি যিনি আলোচনা করবেন তিনি আমাদের সকলের সুপরিচিত স্যার হেনিম্যানের উত্তরসূরি ডাক্তার রেহেনা পারভিন পদ্মা ম্যাম। ম্যামকে অনেক অনেক শ্রদ্ধা ও অভিনন্দন। ম্যাম যদি প্রস্তুত থাকেন, আপনি আপনার মূল্যবান আলোচনা শুরু করতে পারেন। আপনার মূল্যবান আলোচনা শুরু করার জন্য
আমি আপনাকে অনুরোধ করছি। পারভিন ম্যাম, হ্যাঁ পারভিন ম্যাম, শুনতে পাচ্ছি না তো। ম্যাম কি শুরু করেছেন? কিছু বুঝতে পারছি না। আহ, রহিম ভাই, ম্যামের অন্য আইডিটা আনমিউট করে দেন। ম্যামের এই আইডিটা নয়। জি ধন্যবাদ। আমি আনমিউট করতে পারছিলাম না, এই জন্য দেরি হয়ে যাচ্ছিল। তাহলে ক্লাসটা আমরা সামনের দিকে আগাই। জি ম্যাম, আপনি প্রস্তুত থাকলে আপনি আপনার মূল্যবান আলোচনা শুরু করতে পারেন। জি জি ম্যাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। সম্মানিত ডক্টরসগণ, আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি রেহেনা পারভিন পদ্মা বলছি গাজীপুর থেকে। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের, যার কৃপায় আমরা সম্মিলিত হতে পেরেছি ডোজ অ্যান্ড পটেন্সির অনলাইন মেডিসিন ডিসকাশন ক্লাসে। শুকর আলহামদুলিল্লাহ। শুরুতে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার হোমিও শিক্ষাগুরু জনাব ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম স্যারকে, এবং তারপরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডোজ অ্যান্ড পটেন্সি গ্রুপের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল রহিম স্যারকে আমাকে ডোজ অ্যান্ড পটেন্সি গ্রুপে ক্লাস নেওয়ার সুযোগ দেওয়ার জন্য। এবং ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালিকা ম্যামকে, অনেক সুন্দর করে সঞ্চালনা করেছেন। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি যিনি একটু আগে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। সম্মানিত ডক্টরসগণ, অনেকে আমার কণ্ঠের সঙ্গে পরিচিত, সবসময় একই কথা শোনেন। আজকে একটু অন্যরকম কথা শোনাচ্ছি। আজকে আলোচনা করবো আমরা লিউকোরিয়া। দেখুন, লিউকোরিয়ার সমস্যা আমাদের মেয়েদের, সব মেয়েদের বললেই ধরা যায়, তবে কিছু কিছু মহিলাদের একটি খুব সাধারণ গাইনি সমস্যা। সেই সমস্যাটা নিয়ে আমি একটু আলোচনা করব। লিউকোরিয়া অর্থাৎ শ্বেতপ্রদাহ। আর শ্বেতপ্রদাহ হলো মহিলাদের একটা সাধারণ গাইনি সমস্যা। আমার কথা শুনতে কি সমস্যা হচ্ছে? কেউ একজন রিপ্লাই করেন। না ম্যাম, আপনার কথা স্পষ্ট শোনা যায়। আপনি ক্লাসটি জি জি ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, লিউকোরিয়া অর্থাৎ শ্বেতপ্রদাহ। এই শ্বেতপ্রদাহটা হচ্ছে মহিলাদের একটা সাধারণ গাইনি সমস্যা, যেখানে যোনি অর্থাৎ ভ্যাজাইনা থেকে সাদা বা সাদাটে রঙের স্রাব নির্গত হয়। আমরা যদি বলি মাসিক ব্যতীত যে স্রাব নির্গত হয় তাকে লিউকোরিয়া বলে, তাও কিন্তু হবে। অথবা জরায়ু হতে সাদা, হলদে বা দুধের মতো এক প্রকার তরল স্রাব নির্গত হয়, একেও লিউকোরিয়া বলে, সেটাও কিন্তু হবে। সাধারণত এই জাতীয় স্রাবগুলো সাদা হয় বলে একে আমরা হোয়াইট লিউকোরিয়া বলি অথবা সাদা স্রাব বলি। তবে কখনো কখনো হলুদ, সবুজ, পুজ মিশ্রিত এবং রক্ত মিশ্রিত হয়ে থাকে। যারা গ্রীবার অভ্যন্তরে যে পর্দা আছে সেই গ্রন্থি থেকে কিন্তু এই স্রাবটা নিঃসৃত হয়। দেখুন, সব বয়সে কিন্তু এই রোগটা হতে পারে,
তবে বেশি হয় যৌবনপ্রাপ্তি মেয়েদের অথবা গর্ভবতী মহিলাদের। এনাদের ক্ষেত্রে আপনারা লিউকোরিয়ার পরিমাণটা একটু বেশি দেখতে পারবেন, তবে অন্যান্যদেরও হয়। এই লিউকোরিয়া কখনো কখনো কেবলমাত্র যোনির আবরক পর্দার প্রদাহ বা ভ্যাজাইনাইটিস বশতও কিন্তু হতে পারে। সচরাচর জরায়ু অথবা জরায়ু গ্রীবার আবরক পর্দার প্রদাহ বা অ্যান্ড্রোমেট্রাইটিস অথবা অ্যান্ড্রোসার্ভিসাইটিস এর কারণেও পরবর্তীকালে যোনির আবরক পর্দা কিন্তু আমাদের আক্রান্ত হয়। এই ভ্যাজাইনাইটিসের কারণে স্রাবের সচরাচর পানির মতো তরল এবং অ্যান্ড্রোমেট্রাইটিস অথবা অ্যান্ড্রোসার্ভিসাইটিস এর কারণে ডিমের সাদা অংশের মতো ঘন হলেও সব ক্ষেত্রে পানির মতো তরল, শ্লেষ্মার মতো হরহরে, দড়ির মতো পুঁজ, শ্লেষ্মা, রক্ত মিশ্রিত, হলুদাভ, সবুজাভ এবং কিছু কিছু ক্ষেত্র বিশেষে দুর্গন্ধ স্রাবও কিন্তু হতে পারে। কখনো কখনো স্রাব খুব উগ্র হয়, ক্ষতকর হয় এবং শরীরের যে কোনো স্থানে লাগলে সেখানে জ্বালা করে এবং সাথে চুলকানিও হয়। যোনি ঝিল্লি প্রদাহ বা ভ্যাজাইনাইটিস জনিত স্রাবকে ভ্যাজাইনাল লিউকোরিয়া এবং জরায়ু গ্রীবা ঝিল্লি প্রদাহ এবং অ্যান্ড্রোসার্ভিসাইটিস জনিত ও জরায়ু বডি ঝিল্লি প্রদাহ বা অ্যান্ড্রোমেট্রাইটিস স্রাবকে ইস্টেরিয়াল লিউকোরিয়া কিন্তু বলা হয়। ভ্যাজানাইটিস নিয়ে আরো যদি কিছু বলি, যোনিপথের আবরক পর্দার প্রদাহের কারণে যোনি কিন্তু লাল বর্ণ হয়, উষ্ণ, স্ফীত ও ব্যথাযুক্তও হয়। মূত্রত্যাগের সময় যন্ত্রণা, যোনির মধ্যে চুলকায়, তারপর লিউকোরিয়া শুরু হয়। এই যে লিউকোরিয়া যে শুরু হয়, যে সমস্যার কথাগুলো বললাম তা কিন্তু উপশম হয় আমাদের এই লিউকোরিয়ার মাধ্যমে। কয়েকদিনের মধ্যে সমগ্র প্রদাহ কিন্তু উপশমিত হয় এবং সেটা স্রাবে নির্গত হয়। কখনো কখনো এটি পুরাতন রূপও কিন্তু ধারণ করে। আমাদের কুচকি, তলপেট, কটিদেশ প্রভৃতি স্থানে প্রচন্ড ব্যথা হয় এবং সেটি অনেকদিন কিন্তু স্থায়ী হলে জরায়ু মুখে ক্ষত হতে পারে। অজীর্ণ, ক্ষুধাহীনতা, কোষ্ঠবদ্ধতা, বিমর্ষতা, খিটখিটে মেজাজ, দুর্বলতা প্রভৃতি উপসর্গও কিন্তু দেখা দেয় আমাদের এই লিউকোরিয়া হলে। ভ্যাজাইনাইটিস বিভিন্ন কারণে কিন্তু হতে পারে, যেমন ধরুন ঠান্ডা লাগা, অপরিচ্ছন্নতা, কৃমি, অতিরিক্ত সহবাস, উত্তেজক দ্রব্য পান করলে, যোনির মধ্যে ক্যান্সার হলে ইত্যাদি কারণে কিন্তু এই ভ্যাজাইনাইটিসটা হতে পারে। আবার গন্ডমালা ধাতুগ্রস্ত অর্থাৎ যাদের গ্ল্যান্ড গুলো খুব সহজে আক্রান্ত হয় তাদের মধ্যেও কিন্তু এই ভ্যাজাইনাইটিস অর্থাৎ যোনিপথের আবরক পর্দার প্রদাহটা অধিক হারে কিন্তু আমরা দেখতে পাই। এবার অ্যান্ড্রোমেট্রাইটিস ও অ্যান্ড্রোসার্ভিসাইটিস নিয়ে যদি কিছু বলি, জরায়ুর বডির আন্ত আবরক শ্লেষ্মিক ঝিল্লির প্রদাহকে অ্যান্ড্রোমেট্রাইটিস ও জরায়ু গ্রীবা ও সার্ভিক্সের প্রদাহকে অ্যান্ড্রোসার্ভিটাইটিস বলা হয়, আমি আগেই বলেছি। ভ্যাজানাইটিস বা যোনি প্রদাহ যে সমুদায় কারণে হয় অর্থাৎ যে সমস্ত কারণে হয় অথবা যোনির মাঝে প্রদাহ জরায়ু গ্রীবা এবং জরায়ু বডি পর্যন্ত বিস্তৃত হয়ে অ্যান্ড্রোসার্ভিসাইটিস ও অ্যান্ড্রোমেট্রাইটিস হতে পারে। মাসিক ঋতুকালে ঠান্ডা লাগা, গর্ভধারণ, সন্তান প্রসব, ঘন ঘন গর্ভপাত প্রভৃতির কারণেও কিন্তু জরায়ুর মধ্যে শ্লেষ্মিক ঝিল্লির প্রদাহ হতে পারে। অ্যাকিউট অ্যান্ড্রোমেট্রাইটিস বা ব্রেনোরিয়া হলে সচরাচর আমাদের শরীরে শীতার্ত জ্বর, সাথে মাথা ব্যথা এবং তলপেট ও কটিদেশে প্রচন্ড সূচ ফোটানোর মতো কিন্তু ব্যথা হয়। অনেকেই কিন্তু এই প্রবলেমগুলো নিয়ে আসেন। এই ব্যথা প্রসব ব্যথার মতোই খুব কষ্ট দেয়, তবে মলমূত্র ত্যাগকালে তাদের কোদ দিতে হয়, কিন্তু এই সমস্যাগুলো প্রায় পুরাতন বা ক্রনিক রূপ ধারণ করে এবং ঋতুকালের আগে, সহবাসের পর, আবার গুরুপাক খাবার খেলে এবং কখনো বিনা কারণেই কিন্তু বারবার হতে থাকে এই লিউকোরিয়া। স্রাব শুরুতে রক্তবর্ণ হয় কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়ে ঘন একটা সবুজাভ অথবা হলুদ ভাব দড়ির মতো হয় অথবা কখনো পুঁজের মতো স্রাবও কিন্তু হতে থাকে এবং কাপড়ে হলুদ দাগও পড়ে এবং শুকালে কিন্তু কাপড়টি কড়কড়ে হয়ে যায় অনেকের। এতক্ষণ অ্যাকিউট নিয়ে কথা বললাম, এবার পুরাতন বা ক্রনিক অ্যান্ড্রোমেট্রাইটিস নিয়ে কিছু বলি। ক্রনিক পর্যায়ে কখনো কখনো জরায়ু গ্রীবার স্ফীতি অত্যাধিক আঠালো স্রাবের কারণে জরায়ু মুখ অবরুদ্ধ হয়ে যায় এবং প্রসব বেদনার মতো ব্যথা এবং অধিক পরিমাণে শ্লেষ্মাপিণ্ড কিন্তু নির্গত হয়। পিঠের কটিদেশ থেকে ব্যথা থাকে, এই ব্যথাটি হাঁটলে কিংবা দাঁড়ালে এই ব্যথাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয় এই সমস্ত পেশেন্টের।
এবং ফ্যালোপিয়ান টিউব আক্রান্ত হওয়ায় ফলে গর্ভধারণের হয়তো অনেকের বাধা হয় না ঠিকই, কিন্তু গর্ভপাতের সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। তাদের ক্রমান্বয়ে মুখমণ্ডলের মলিনতা চলে আসে, রক্তহীনতা, প্যালপিটেশন, মানসিক অবসাদ, খিটখিটে মেজাজ প্রভৃতি উপসর্গও কিন্তু তাদের দেখা যায়। এবার দেখুন, স্বাভাবিক ভাবেও কিন্তু কিছু শ্বেতপ্রদর আছে খুব স্বাভাবিক। এই স্বাভাবিক শ্বেতপ্রদর অথবা অথবা যেটা বলতে চাচ্ছিলাম সাইকোলজিক্যাল লিউকোরিয়া, এ ধরনের স্রাব সাধারণত হরমোন পরিবর্তনের কারণে হয়, যেমন মাসিক শুরুর আগে বা পরের সময়, গর্ভাবস্থার সময়, যৌন উত্তেজনার সময় এবং ওভুলেশন পিরিয়ডে। এটা সাধারণত পাতলা, স্বচ্ছ, সাদা রঙের এবং দুর্গন্ধহীন কিন্তু হয়ে থাকে। এবার একটু অস্বাভাবিক শ্বেতপ্রদান নিয়ে কথা বলি, যেটা প্যাথোলজিক্যাল লিউকোরিয়া বলি আমরা। অস্বাভাবিক শ্বেতপ্রদান তখন হয় যখন যোনি বা প্রজনন তন্ত্রের সংক্রমণ বা অন্যান্য সমস্যা থাকে। লক্ষণগুলো সাধারণত স্রাব ঘন হয়, হলুদ অথবা সবুজ হয় কিংবা রক্ত মিশ্রিত হয়ে থাকে। দুর্গন্ধযুক্ত চুলকানি, সাথে জ্বালাভাব এবং ব্যথাও কিন্তু থাকে, সাথে কোমরে ও তলপেটেও ব্যথা থাকে এই ধরনের পেশেন্টদের। অস্বাভাবিক শ্বেতপ্রদানের কারণসমূহ যদি আমরা দেখি, তাহলে আমরা লক্ষ্য করব যে এনাদের ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়, ইস্ট ইনফেকশন হয়, ট্রাইকোমোনিয়াসিস অর্থাৎ যৌনবাহিত রোগে, সার্ভিকাইটিস বা সার্ভিক্যাল ইনফেকশন কারণে হয়, আবার হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অর্থাৎ সংক্ষেপে যেটা আমরা পিআইডি বা স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব বলি, সে কারণেও কিন্তু হয়। তো এবার আমরা যতটুকু পারলাম বলতে পেরেছি, হয়তো লিউকোরিয়াটা কি আপনারা হয়তো বুঝেছেন। এবার আসুন আমার কিছু মেডিসিন নিয়ে কথা বলি, যেগুলোতে লিউকোরিয়াতে অনেক ভালো কাজ করে। তো সর্বপ্রথম আমরা চলে যাই সিপিয়াতে। মাসিক স্রাব ও ওভারি অঞ্চলে ব্যথা, মাসিকের আগে পরে লিউকোরিয়া হয়। ক্ষতকারী প্রভাব দেখা দেয় এই সিপিয়াতে। মাসিক শুরুর আগে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। মাসিক পরিমাণে খুব কম হয়, পাতলা সাদা বা হলদে স্রাবও হয় সিপিআর পেশেন্টদের। সাথে কোমরে ব্যথা, দুর্বলতা, মানসিক ক্লান্তি, বিষণ্ণতা, গৃহস্থালির কাজ করতে ইচ্ছা না করা সিপিআর রোগীদের একটি লক্ষণ। আমি শুধু লিউকোরিয়ার লক্ষণ বলছি না, আমি পেশেন্টদেরকে আপনাদের অল্প কথায় কিভাবে চিনতে পারেন আমি সেটা বলছি। আমি জানি আপনারা সকলেই জানেন, জাস্ট শুধু একটু রিভাইজ। সিপিআর লিউকোরিয়া ক্ষতকারী হয়, আর সেজন্য জনিদারে ও তার নিকটবর্তী স্থানে প্রচুর চুলকানি দেখা দেয়। সেই সঙ্গে জরায়ু অঞ্চলে সব সময়ের জন্য একটা শূন্যতা বোধ কাজ করে পেশেন্টের। এখন আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা সিপিআর পেশেন্টদেরকে চিনব। আপনার চেম্বারে যে রোগীটি শারীরিক গঠন উপর থেকে নিচ পর্যন্ত সমান হবে, তারাই সিপিআর রোগী। এখন দেখুন, এই যে উপর থেকে নিচ পর্যন্ত সমান বললাম, কেন বললাম? কারণ তাদের ব্রেস্ট পাই সমান থাকে, চেহারা একটু পুরুষালী ভাব থাকে, সামান্য কঠিন চেহারা, কিন্তু মনটা কিন্তু খুব কোমল থাকে। চুল ঘন কালো, একটু লম্বা, কোমর সরু, ছেলেদের মতো অপ্রশস্ত। সিপিআর সবসময় নিজেকে ছোট ভাবে, সেভাবে কারণ ছাড়াই হঠাৎ সে নিজেকে অনেক ছোট ভাবে এবং কারণ ছাড়াই হঠাৎ করে কেঁদে ফেলে। এক পায়ের উপর অন্য পা তুলে দুই উরু চেপে তাদের বসতে বাধ্য হয়। এখন প্রশ্ন হলো, কেন হয়? দেখুন, তাদের পেটে প্রসব ব্যথার মতো একটা ব্যথা হয়। রোগী মনে করে তার তলপেটের মানে অভ্যন্তর সমস্ত এই যে অন্ত্রতন্ত্রগুলো যা আছে, হঠাৎ মানে তারা মনে করে যে পেটের নাড়ি ভুড়ি সমস্ত যেন সবকিছু জড়িপথ দিয়ে বাহির হয়ে যাবে, সেজন্য তারা পায়ের উপর পা চেপে কিন্তু বসে থাকে। এটা হচ্ছে আমাদের সিপিআর লক্ষণ। এ ধরনের লক্ষণে যদি আসে এবং সাথে যদি লিউকোরিয়ার সমস্যা হয়, আপনারা খুব সহজেই সিপিআর রোগীগুলো চিহ্নিত করতে পারবেন। এবার আসুন পরবর্তী মেডিসিন পালসিটিলাতে আমরা যাই। পালসিটিলার লিউকোরিয়া কিন্তু ঘন, হলদে এবং সবুজ স্রাব হয়ে থাকে, এবং অনিয়মিত মাসিকের সমস্যাও কিন্তু আমাদের এই পালসিটিলার পেশেন্টে থাকে। লিউকোরিয়াতে কোমরে ব্যথা, যোনি ফুলে যায় এবং স্রাবে জ্বালা থাকে। স্ত্রীলোকদের ঠান্ডা লেগে অথবা ভয় পেয়ে মাসিক স্রাবও কিন্তু বন্ধ হয়ে যায় আমাদের পালসিটিলাতে। তো ভয় পেয়ে মাসিক স্রাব বন্ধ হয়ে যদি লিউকোরিয়ার সমস্যা বৃদ্ধি পায়, সেখানে কিন্তু আমাদের পালসিটিলা অনেক ভালো কাজ করে। পালসিটিলার রোগীরা কেমন হয় আমরা সকলে জানি, আবার একটু বলছি। পালসিটিলার রোগী অত্যন্ত আবেগপ্রবণ হয়। এদের পরিবর্তনশীল মন, সহজেই কাঁদে আবার সহজেই হাসে। স্নেহশীলা ও নম্র হয়, ভদ্র, অভিমানী, সবার কথা শোনে, সবার মন পেতে চায় এবং সবার মন জুগিয়েও চলার চেষ্টা করে।
এবং একটু ছিচকাতুনে টাইপের কিন্তু হয় মনোযোগ আকর্ষণ করার জন্য। সহজেই তারা কেঁদে ফেলে। ভূত এবং অন্ধকারে ভয় থাকে তাদের, এবং বিপরীত লিঙ্গের মানুষের প্রতি কিন্তু একটা কাল্পনিক ভয় কাজ করে। তারা বিয়ে করতে ভয় পায়, সহবাসেও ভয় পায়, এমনকি স্বামী স্ত্রীর স্বাভাবিক মিলন অর্থাৎ সহবাসকেও অপরাধ বলে মনে করে। এবার আসুন আমরা ন্যাক্টামিওরে যাই। ন্যাক্টামিওরের পেশেন্টরা গরম কাতর হয়, অন্ধকারে প্রচন্ড ভয় পায়, এদের প্রচুর ক্ষুধা, সেক্ষেত্রে আহার করা সত্ত্বেও কিন্তু শরীরে মাংস হয় না, সেজন্য তাদের ঘাড় গলা শীর্ণ থাকে। ন্যাক্টামিওরের রোগী চেনার একটা খুব ভালো একটা উপায় আছে, এদের গলাটা অর্থাৎ ঘাড়ের দিকটা খুব শীর্ণ হয় অর্থাৎ চিকন হয়। আবার অনেকের ক্ষুধা থাকে কিন্তু খেতে চায় না। লবণ পছন্দ, রুটি অপছন্দ, জিহ্বায় যেন চুল জড়িয়ে আছে এমন অনুভূতি কিন্তু তাদের থাকে। মুখমণ্ডল তৈলাক্ত থাকে, বেশি হাসাহাসি করলে চোখ বেয়ে তাদের জলও চলে আসে। এনারা রোদ সহ্য করতে পারে না, রোদে গেলে মাথা ব্যথা করে, বিশেষ করে স্কুলে যাওয়া ছেলে মেয়েদের মাথা ব্যথাটা কিন্তু বেশি হয়। এবার লিউকোরিয়াতে আসি আমি, ন্যাক্টামিওরে। এদের কখনো ঘন, কখনো পাতলা সাদা কাচের মতো স্বচ্ছ সাদা স্রাব হয়, আবার কখনো সবুজ স্রাবও কিন্তু হয়। স্রাব কখনো কখনো পা বেয়ে নিচে নেমে আসে। এদের প্রচুর পরিমাণে হয় এবং যেখানে লাগে সেখানে চুলকায়। সাধারণত মাসিকের আগে ও পরে এদের এই সাদা স্রাবের পরিমাণটা কিন্তু বেশি বাড়ে। এবার গ্রাফাইটিস নিয়ে বলি। গ্রাফাইটিসের রোগীরা কিন্তু সাধারণত হাড়ে মোটা হয়, আমরা সকলে জানি। তাদের স্থূল দেহ ও মেদপূর্ণ হয়, অর্থাৎ ফেয়ার, ফ্ল্যাবলি, ফ্যাটি, এই 3টি এফ নির্দেশ করে আমাদের গ্রাফাইটিসে। শরীর মোটা, মোটাসোটা আছে, মোটা হচ্ছে অথবা মোটা ছিল, এই লক্ষণগুলো আপনারা কিন্তু পাবেন আমাদের গ্রাফাইটিসে। কপালে এবং মুখমণ্ডলে মাকড়সার জাল লেগে আছে এমন অনুভূতিও কিন্তু তাদের হয়। তাই তারা সব সময় হাত দিয়ে একটা মুখ মোছার চেষ্টা করে, বারবার মুখ মুছবে, বারবার মুখ মুছবে। তাদের এই যে বিরহের যে গানগুলো অর্থাৎ স্যাড সং আমরা যেটা বলি, শুনলে তাদের কান্না পায়। কেন কাঁদে জানে? তারা মৃত্যুর কথা চিন্তা করে তখন, এজন্য তারা অঝরে কেঁদে ফেলে। পরিবর্তনশীল মন আমাদের পালসেটিলার মতো গ্রাফাইটিসেরও। কাজ করতে ভয় পায়, কাজ করাকে ঘৃণা করে, সদ্য ঘটে যাওয়া ঘটনা কিন্তু তারা মনে রাখতে পারে না, কিন্তু পুরাতন সব ঘটনা মনে থাকে। যেমন ধরুন, কিছুদিন আগে হাজবেন্ড টাকা নিয়েছে, খুব মনে আছে, মানে ভুলে গেছে, ভুল বললাম, হাজবেন্ড কিছুদিন আগে টাকা নিয়েছে ওয়াইফের কাছ থেকে, ওয়াইফ একদম ভুলে গেছে, কিন্তু বেশ কিছুদিন আগে ওয়াইফের কাছ থেকে হাজবেন্ড টাকা নিয়েছে, সেটা কিন্তু খুব মনে আছে। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কি বলতে চাচ্ছি। আর একটা মজার বিষয় আছে গ্রাফাইটিসের পেশেন্টদের, স্বাভাবিক অবস্থায় যতটা তারা কানে শুনতে পায় তার চেয়ে ভালো শুনতে পায় জনকোলাহল, অর্থাৎ যে জায়গায় চেঁচামেচি, কোলাহল, আওয়াজপূর্ণ জায়গা, এদের সারা শরীরে চর্মরোগ কিন্তু দেখা দেয়। এবং চর্মরোগ থেকে নিঃসৃত যে রসটা বের হয় সেটিও মোটা এবং চটচটে হয়, এবং এদের লিউকোরিয়া দুধের মতো সাদা হয় এবং সাথে প্রচুর দুর্গন্ধ থাকে এবং পরিমাণে অনেক বেশি হয়। যেখানে লাগে সেখানেই ক্ষত তৈরি হয়, স্রাব মোটা হয়। গ্রাফাইটিস রোগীর কিন্তু আমরা সকলেই জানি সব ডিসচার্জই কিন্তু মোটা হয়। তাহলে আমরা এই সিমটম গুলো যে বললাম, এই সিমটমে কেউ যদি লিউকোরিয়া প্রবলেম নিয়ে আসে, আমি জানি আপনারা খুব সহজেই গ্রাফাইটিসকে চিহ্নিত করতে পারবেন। এবার বোরাক্স নিয়ে কথা বলি। আমরা দেখি যে বোরাক্সের প্রচুর পরিমাণে স্রাব নির্গত হয়। ওই স্রাব সাদা হরহরে হয় কিংবা ডিমের লালার মতো চটচটেও হয়। বোরাক্সের সকল স্রাবই অতিরিক্ত গরম। এই স্রাব এত বেশি গরম যে রোগী মনে করে তার মানে পা বেয়ে, মানে স্রাব না, গরম পানি পড়ছে, সে এতটাই গরম থাকে তার স্রাব। মাসিকের পূর্বে এবং পরে সাদা স্রাবটা বেশি হয় এবং স্রাব বের হওয়ার সময় জনিতে জ্বালা পোড়া বেশি হয় এবং ক্ষতকারী হয়। এখন আসুন বোরাক্সের রোগী চিনব কি করে সেটাও একটু বলি। এদের চেহারা বিবর্ণ হয়, নাক লাল হয়, একটু মোটাসোটা, কুচকানা ত্বক হয়। এরা নিম্ন গতিতে কিন্তু খুব ভয় পায়। নিম্ন গতিতে যত ভয়যুক্ত রোগ আছে এনাদের হয়। রোগী অতি শব্দকাতর, শব্দভীতি, অর্থাৎ সামান্য শব্দেই কিন্তু বোরাক্সের রোগী প্রচন্ড ভয় পায়। আর মুখে অনবরত সাদা সাদা ঘা হয়, এটা আমরা প্রায় বিভিন্ন বাচ্চা কাচ্চাদের মাঝে আমরা বেশি দেখতে পাই। চুলে জটা ধরে খুব সহজে, রোগী মনে করে তার মুখমণ্ডলে মাকড়সার জাল জড়িয়ে আছে, অথবা মনে করে একটা ডিমের সাদা অংশ মুখে শুকিয়ে আছে, তা বারবার তোলার চেষ্টা করে। আরেকটা বিষয় হলো, রোগীর ব্যথাযুক্ত স্থানে চাপ দিলে তাদের উদ্গার অর্থাৎ ঢেকুর ওঠে। ব্যথাযুক্ত স্থানে চাপ দিলে তাদের ঢেকুর ওঠে, এটা হচ্ছে বোরাক্সের একটা সিমটম। এবার আমরা আসি ক্রিয়োজোতে।
ক্রিয়োজক মেডিসিনের লিউকোরিয়া এদের যে স্রাবের রংটা অর্থাৎ লিউকোরিয়ার যে রংটা এদের হলুদ বর্ণের হয় ও কালচে হয়। স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও জ্বালাকর হয়। স্রাবের কারণে যোনিপথ জ্বালা করে, স্ত্রী যৌনাঙ্গে আলসার বা ঘাও কিন্তু দেখা যেতে পারে। এবার আসুন আরো কিছু কথা বলি ক্রিয়োজক নিয়ে। এদের ত্বক কালো বর্ণের, চেহারা অনেক শীর্ণ, অপরিপুষ্ট, অতি বৃদ্ধি অর্থাৎ তাদের বয়সের তুলনায় কিন্তু অনেক বেশি লম্বা লাগে এবং শিশুদের দেখতে অনেকটাই বৃদ্ধের মতো দেখায়। এদের সামান্য পরিমাণ ক্ষত হলে অধিক পরিমাণ রক্তস্রাব হয়। এরা রক্তস্রাব প্রধান ধাতুগ্রস্ত ব্যক্তি। এদের নাক দিয়ে রক্ত পড়ে। দাঁত তোলার পরও দেখা যাচ্ছে অনেকক্ষণ হলো দাঁত তুলেছে কিন্তু রক্ত চুইয়ে চুইয়ে পড়েই যাচ্ছে। এদের মাসিক স্রাবের পূর্বেও কানে গুনগুন, শোষো, আবার ঝোঝো শব্দ, এ ধরনের শব্দ কিন্তু তাদের কানে আসে, মানে হয়, কম শোনে। এই সময় ভীষণ মাথা ব্যথা করে এনাদের, অর্থাৎ ক্রিয়োজটের পেশেন্টদের শুলে যে কোনো স্রাব বেশি হয় এবং দাঁড়ালে বা বসলে স্রাবটা বন্ধ হয়ে যায়। আমাদের ক্যালকেরিয়া কার্ভে আমরা একটু দেখি এনাদের স্রাবগুলো কেমন হয়। আমরা জানি ক্যালকেরিয়া কার্ভের রোগীরা কেমন হয়। তো এদের যে স্রাবগুলো, এদের সাদা দুধের মতো স্রাব হয়, পরিমাণে অনেক বেশি হয় এবং জড়িতে জ্বালা ও সাথে চুলকানিও হয়। ক্যালকেরিয়া কার্ভের রোগীর দেহ মোটাসোটা, স্থূল, আবার হচ্ছে শ্লেষ্মা প্রবণ হয়, অর্থাৎ খুব সহজে এদের ঠান্ডা লাগে। এনাদের শরীরটা দেখলেই মনে হবে যেন শরীরে মনে হয় যেন হাড় নেই, শুধু মনে হয় মাংসই, মানে হাড় ছাড়া একটা মাংসপিণ্ড যেরকম ক্যালকেরিয়া কার্ভের রোগীদেরকে দেখলে প্রায় ওরকমই মনে হয়। মাথার হাড় নরম ও তলতলে থাকে, ভীরু স্বভাবের লোক হয়, ঘন ঘন সর্দি কাশি লাগে আমাদের ক্যালকেরিয়া কার্ভের। মাথার ঘামে তাদের বালিশ ভিজে যায়, অল্পতেই তাদের ঠান্ডা লাগে, তাদের ডিম পছন্দ এবং দুধ সহ্য হয় না, লবণ মাটি, খড়ি প্রভৃতি খাবার খায়, অলস ও দেরি করার স্বভাব ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টদের। এনাদের দাঁত উঠতে দেরি হয়, হাঁটতে দেরি করে, কথা বলতে দেরি করে, এবং এদের খুব সহজে কণ্ঠ ভেঙে যায়। ব্যথাহীন সর্বাঙ্গ যেটা বলি আমরা। কোষ্ঠকাঠিন্যের রোগী ভালো থাকে, একটা পিকুলিয়ার সিমটম। ক্যালকেরিয়া রোগী আমাদের কোষ্ঠকাঠিন্য হলে এনারা ভালো থাকে। তাদের মনটি খুব অনেক সহজ সরল হয়, মনে কোনো কুটিলতা এবং হিংসা থাকে না। এবার আসুন আমরা সিকেলি করে দেখি। এদের স্রাবগুলো সবুজ বর্ণের হয়, কখনো ধূসর দুর্গন্ধযুক্ত, কখনো রক্ত সংযুক্ত স্রাব হয়। সিকেলি করে সকল স্রাবই কিন্তু দুর্গন্ধ হয়। সকল স্রাব বলতে আমি বলতে চাচ্ছি মাসিক স্রাব বলুন, সাদা স্রাব বলুন, ঠান্ডা লাগলে যে নাক থেকে সর্দি বলুন, সেটাও বলুন, মানে সবকিছু আপনার প্রস্রাব পায়খানা যেটাই থাকুক না কেন, ইনাদের সকল স্রাবই হচ্ছে প্রচন্ড দুর্গন্ধ হয়। তবে সবুজ রঙের স্রাবই হলো এই রোগীর প্রধান বৈশিষ্ট্য। আর দেখুন আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম বেশিরভাগই সাদা আছে, সবুজ মিশ্রিত আছে, কিন্তু এই যে সিকেলি কর এর একটা বৈশিষ্ট্য হলো এদের স্রাবগুলোই হচ্ছে সবুজ বর্ণের হয়। এই রোগীর চেহারা একটু দুর্বল হয়, কালো ও অত্যন্ত রোগাজীর্ণশীর্ণ হয়। এদের চোখের তারা একটু সম্প্রসারিত হয়, চোখের কোনো নীল দাগ এক দৃষ্টিতে চেয়ে থাকে। তাদের মৃত্যু ভয় এবং অস্থিরতা কাজ করে আমাদের আর্সেনিকের মতো। বিশেষ করে হাতের আঙ্গুলের অগ্রভাগ অসাড় ও ঠান্ডা হয়ে থাকে সবসময়। রোগী খুব ক্ষুধা বেশি থাকে, সাথে পিপাসা ও থাকে অনেক, কোনো কিছুতেই যেন পিপাসা যেতে চায় না। মুখমণ্ডল মলিন থাকে, এদের চামড়া শুষ্ক, সহজেই ফেটে যায়, কিন্তু ফাটলেও এক ফোঁটা রক্ত কিন্তু বের হয় না। রক্ত বের হয় না। চুপ করে বসে থাকলে রোগী ভালো থাকে, সঞ্চালিত হলে রোগীর অ্যাগ্রাভেশন হয় আমাদের সিকেলি করে। এবার আসুন আমরা অ্যালুমিনিয়াতে যাই, একটু অ্যালুমিনিয়া দেখি। এদের লিউকোরিয়া বেশিরভাগ সাদা হয়, কখনো কখনো হলুদ এবং মধুর মতো অত্যন্ত চটচটে হয়। স্রাব দিনের বেলা বেশি হয়, চললে অথবা দাঁড়ায় থাকলে কিন্তু এদের উরুদেশ থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে। এদের স্রাবগুলো এত পাতলা এবং এত বেশি হয় যে একদম পা বেয়ে গড়িয়ে পড়ে এবং সেটা ক্ষত করা হয়। এনারা মনে করেন খুব ধীরে ধীরে সময় যাচ্ছে, মানে সময় যেন যেতেই চায় না অ্যালুমিনার পেশেন্টের, আমাদের ক্যানাবিস ইন্ডিকার মতো। দৃষ্টিশক্তির দুর্বলতা থাকে, লিখতে গেলে কিন্তু বানান ভুল করে আমাদের অ্যালুমিনা। কথা বলতে গেলে শব্দ ভুল হয়, সহজেই নিজের দোষ স্বীকার করে এবং রেগে যায়।
রক্ত বা ছুরি দেখলেই আত্মহত্যার ইচ্ছে হয়। দেখুন, অ্যানাকার্ডিয়ামের রোগী কিন্তু আত্মবিশ্বাসহীন হয়ে থাকে, এজন্য তারা আত্মহত্যা প্রবণও কিন্তু হয়। আর অ্যান্টিমক্রুডের রোগী তাদের নিরাশা ভরা জীবন, বিতৃষ্ণা, এই জন্য তারা কিন্তু আত্মহত্যা করতে চায়। আমাদের অরাম মেটালিকামে কিন্তু প্রচন্ড আত্মহত্যা প্রবণতা থাকে, আত্মহত্যা করতে, এবং তারা আত্মহত্যা করতেও যায়। আমাদের নার্স হোমও কিন্তু একটা মজার বিষয়, আত্মহত্যা করতে চায়, তবে ভয়ের জন্য পারে না। তার ভিতরে এতটাই মৃত্যু ভয় থাকে যে সে আত্মহত্যা করতে চায় কিন্তু ভয়ে আত্মহত্যা করতে পারে না। এবার আসলে সালফার নিয়ে কিছু কথা বলি। সালফারের লিউকোরিয়া সাদা, কখনো পাতলা, কখনো ঘন, স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত, সাথে চুলকানি সহ যোনিপথে জ্বালা পোড়ার অনুভূতিও থাকে। শরীরে গরম লাগা, ঘাম বেশি হওয়া, বিশেষ করে মাথায় ও পায়ে সালফারের রোগী মানে বেশি আর কি ঘামে। সালফারের রোগীরা রোগা, কুজো, যারা সামনের দিকে একটু ঝুঁকে নিচু হয়ে চলে, বৃদ্ধ লোকদের মতো মাথা নিচু করে হাঁটে, এবং যাদের দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর হয়, এরকম পেশেন্ট কিন্তু আপনারা খুঁজে পাবেন। তাদের পক্ষে সালফার কিন্তু খুব ভালো কাজ করে। তারপরে সালফারের পেশেন্টরা চর্মরোগ প্রবণতা বেশি হয়, একটু নোংরা ও অপরিচ্ছন্ন টাইপের লোক হয়, পৃথিবীর সবকিছু তার কাছে সুন্দর মনে হয়। আর এই সুন্দর মনে হওয়াকে তিনি কিভাবে ইউজ করে জানেন? তিনি কোনো কিছু ফেলেন না, সব কিছু সংগ্রহে রাখেন। কোনো কাগজপত্র বলুন, যে কোনো প্রকার শোপিস বলুন, পুরাতন হয়ে গেছে কিন্তু তার কাছে পুরাতন হয় না, তার কাছে সুন্দরই থাকে, সে কোনো কিছু ফেলে না, সব কিছু গুছিয়ে রাখে। ইনারা র্যাগিড ফিলোসফার যদি বলি তাহলেও ভুল হবে না। অর্থাৎ র্যাগিড ফিলোসফার অর্থ জীর্ণ বা সাধারণ পোশাক পরিহিত, কিন্তু জ্ঞানী এবং দার্শনিক। ধর্ম এবং দর্শন শাস্ত্র বিষয়ক আলোচনায় বিভোর থাকে এই সালফারের রোগীরা। এনারা সবসময় কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তবে বিপরীত কিছু দেখা যায় কিন্তু অনেক সময়। শুয়ে বসে কিন্তু অনেক সময় অনেকেই সময়গুলো কাটিয়ে দেন। পেটে জীবন্ত কিছু আছে এমন অনুভূতিও কাজ করে তাদের। ব্যস্ত স্বভাবের লোক কোনো কিছুই যেন ধীরে ধীরে করতে পারে না। ভোরবেলা ঘুম ভাঙার সাথে সাথে তাদের টয়লেটে দৌড়ে যেতে হয়। শীতকালেও তাদের কিন্তু পায়ে জ্বালা থাকে। সালফার মানেই জ্বালা, আমরা সকলে জানি। তাদের পাটা এমন ভাবে জ্বালা করে, লেপের বাহিরে কিন্তু তাদের পা বের করে রাখতে হয়, এবং তারা মিষ্টি কিন্তু অনেক পছন্দ করে। এবার আসুন আমরা রিউমেক্সকে নিয়ে কথা বলি। রিউমেক্সের লিউকোরিয়া সবুজ বর্ণের পাতলা জলের মতো হয়, কখনো রক্ত মিশ্রিত ঘন সবুজ রঙের হয়, সাথে জরায়ের মুখ কেটে ফেলার মতো ব্যথা এবং যোনি ভারবোধ লাগে পেশেন্টদের। এনাদের প্রসাবের বেগ বেশি থাকে, রাতে অনেকবার প্রসাব করতে ওঠে, আমাদের ক্রিওজোটের মতো। ক্রিওজোট কিন্তু রাতে বারবার প্রসাব করতে ওঠে। তাদের এই প্রসাবের যে বেগটা এত বেশি থাকে যে বিছানা থেকে উঠে যাওয়ার সময়টুকুও কিন্তু তাদের সহ্য হয় না, অনেকে কিন্তু কাপড়ও নষ্ট করে ফেলে। সাথে প্রসাবে প্রচুর দুর্গন্ধ থাকে, ইনাদের সেক্স ডিমান্ডটা অত্যাধিক থাকে। এই রোগীরা বিষণ্ণ থাকে, বিশেষ করে বিকালে। ইনাদের জরায়ু সমস্যার ব্যথা এবং জরায়ু ডান দিকে ব্যথা হয়ে ডান কিংবা বাম দিকের স্তন বা বুক পর্যন্ত ওই ব্যথা ছড়িয়ে পড়ে। তাদের মনে হয় জরায়ু বাহির হয়ে পড়বে, সেজন্য এক উরু দিয়ে, অর্থাৎ এক পা দিয়ে আর এক পায়ের উপর চেপে তারা বসে থাকে। সেম সিমটমটি আমরা কিছুক্ষণ আগে সিপিআর মাঝে পেয়েছি। এবার আসুন নাইট্রিক অ্যাসিড নিয়ে কথা বলি। ইনাদের মাসিক স্রাবের পরই, মানে মাসিক স্রাবের পর অর্থাৎ মাসিক স্রাব শেষ হওয়ার পরে ইনাদের স্রাব দেখা যায়, অর্থাৎ লিউকোরিয়া দেখা যায়। সবুজ শ্লেষ্মার মতো অথবা পানির মতো স্রাব তাদের হয়। স্রাব ক্ষতকর হয়, দুর্গন্ধযুক্ত, বাদামি বর্ণের ও কিছু কিছু সময়ে কেলিবাইক্রমের মতো চটচটে হয়। সাথে যোনির ভিতরে সূচ ফোটানোর মতো ব্যথা, টাটানি ও ইচিং থাকে। ইনাদের সর্দি লাগলে জনিতে চুলকানি ও লিউকোরিয়া বৃদ্ধি পায়। আবার জরায়ু যেন বের হয়ে আসবে এমন অনুভূতিও কিন্তু তাদের হয় আমাদের নাইট্রিক অ্যাসিডে। এই নাইট্রিক অ্যাসিডের রোগীরা কিন্তু অনেক বেশি ক্রোধী হয়। ক্ষমা, প্রীতি, ভালোবাসা, যেটাই বলুন না কেন, ইনাদের মাঝে আপনি কখনোই খুঁজে পাবেন না। ইনাদের মাঝে সুন্দরভাবে বসবাস করা একেবারেই সম্ভব না। ইনারা কাউকে পছন্দ করে না। আবার মজার বিষয় হলো ইনাদের কেউ পছন্দ করে না। ইনাদের ক্ষত বা ঘা হলে, অর্থাৎ অ্যাসিড নাইট্রিকের রোগীর ক্ষত বা ঘা হলে সহজে সারে না, সেখান থেকে খুব সহজেই রক্ত পড়ে, পুজ নির্গত হয় এবং তা প্রচন্ড দুর্গন্ধযুক্ত হয়। অ্যাসিড নাইট্রিকের রোগীর জিহ্বা, মুখ গহ্বর এবং উভয় ঠোঁটের কোনাগুলো ফাটা হয়, সেখানে ক্ষতও হয়। লালাস্রাব, প্রসাব, ঘাম, এমনকি নিঃশ্বাসেও
প্রচুর দুর্গন্ধ, আমরা সেক্ষেত্রে বলতে পারি নাইট্রিক অ্যাসিডের সকল ডিসচার্জই দুর্গন্ধযুক্ত। এনাদের কোনো কিছু চিবিয়ে খেতে গেলে মাড়ি থেকে চরচর একটা শব্দ হয়। আবার হাঁটার সময় মজার বিষয় কি জানেন, পায়ের জোড়া স্থানে এদের খটখট করে শব্দও হয়ে যায়। এনাদের মাংস রুটি খেতে ভালো লাগে, কিন্তু মজার বিষয় ভালো লাগে না, কিন্তু মজার বিষয় হলো চক, পেন্সিল, পোড়ামাটি এসব খেতে তারা ভালোবাসেন। তারা কানে খুব কম শুনতে পান, কিন্তু গাড়ি ও ট্রেনে উঠলে খুব ভালোভাবে শুনতে পান এবং গাড়িতে চড়ে বেড়ালে তাদের রোগ লক্ষণের উপশম হয়। এবার আসুন আমরা বহিষ্ঠাতে আসছি। বহিষ্ঠাতে লিউকোরিয়ার ডিমের সাদা অংশের মতো স্রাব হয়। স্রাবটি মাসিকের কিছুদিন আগে ও পরে প্রকাশিত হয়। স্রাব ক্ষতকর হয়, সাথে চুলকানি ও সুই ফুটানোর মতো ব্যথা থাকে। বহিষ্ঠার পেশেন্টরা তোতলামি করে, যাদের অসাবধানবশত হাত থেকে জিনিসপত্র কিন্তু পড়ে যায় আমাদের বহিষ্ঠার পেশেন্টদের। যারা তারা কোমরে কাপড় এঁটে পড়তে পারেন না, তাদের বেলায় কিন্তু এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। বহিষ্ঠার পেশেন্ট মনে করেন যে মাথায় অনেক বড় হয়ে যাচ্ছে, বিশেষ করে মাথার পেছনের দিক। এনাদের নাক ও অন্যান্য স্থানে শ্লেষ্মিক ঝিল্লি হতে যে স্রাব নির্গত হয় সেটা শক্ত দড়ির মতো কিংবা তারের মতো লম্বা চটচটে হয়। ইনাদের মেরুপুচ্ছে অনেক চুলকানি হয়, অনেক ঘামে, আর ঘামে রসুনের মতো একটা বিচ্ছিরি দুর্গন্ধ হয়। বহিষ্ঠার আরেকটা প্রধান লক্ষণ হলো তাদের পিরিয়ডের সময় এবং খাবারের পরপরই বুক ধরফর করে এবং রোগীর বুক ভারী হয়ে আসে। সেজন্য রোগী মনে করে তার মাথা অথবা বুক যেন ফুলে বড় হয়ে গেছে। আমরা সাসাপেরিলাতে আসি একটু। আমরা সাসাপেরিলাতে এনাদের স্রাবও কিন্তু সাদা হয়, শ্লেষা মিশ্রিত পুঁজের মতো হয় এবং অনেক ঝাঁঝালো হয়। এনাদের মূত্রত্যাগের সময় মূত্রাশয় অত্যন্ত শুল ফুটানো ব্যথা, সংকোচন বোধ এবং মূত্রাশয় খুব ফুলে ওঠে। ওই স্থানে যেন হাতি লাগাতে পারে না, এত ব্যথা হয়। পুরাতন লিউকোরিয়াতে বারবার প্রস্রাব হয় আমাদের সাসাপেরিলাতে, কিন্তু প্রস্রাবের পরিমাণ খুব কম এবং প্রস্রাবের সময় জ্বালা হয়, কেটে ফেলার মতো ব্যথা হয় এবং প্রস্রাব শেষ হওয়া মাত্র ওই ব্যথা এত বাড়ে যে রোগী চিৎকার করতে থাকে। সাসাপেরিলার শিশুরা বৃদ্ধদের মতো দেখায় এবং পেটটি বড়, চামড়া শুষ্ক ও গুলিযুক্ত হয়। এবার আসুন এমন মিউরিটেকামে আমরা যাই। এদের স্রাব প্রচুর পরিমাণে হয়। স্রাব দেখতে ডিমের সাদা অংশের মতো চকচকে ও চটচটে হয়। এখন আসুন আমরা কিভাবে এমন মিউরিটেকামের রোগীকে চিহ্নিত করব। এই রোগীরা বেশ মোটাসোটা হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এনারা অনেক মোটা হওয়া সত্ত্বেও পা দুটি খুব সরু হয়, অর্থাৎ চিকন হয়, এবং চলাফেরা খুব মন্থর গতি, অর্থাৎ খুব ধীরে চলাফেরা করে। ইনাদের মাথায় এবং বুকের সমস্যাগুলো সকালে বাড়ে, তলপেটের লক্ষণগুলো বিকালে বাড়ে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চর্মরোগ এবং জ্বরজনিত লক্ষণগুলো কিন্তু সন্ধ্যায় বেশি বাড়ে। এনাদের মন অনেক বিষণ্ণ থাকে এবং ভীতিপূর্ণ থাকে। এমন মিউরিটেকামের রোগীরা শোক দুঃখ সয়ে পরবর্তীতে এনাদের এমন অবস্থা হয় যে সে কাঁদতে চায় কিন্তু কাঁদতে পারে না। মাথার চুল উঠে যায়, সাথে চুলকানি ও খুশকিও হয়। তারপর হচ্ছে এমন মিউরিটেকামের সর্দি যদি হয়, সর্দি স্রাব পানির মতো এবং ঝাঁঝালো এবং ক্ষতকারক হয়, উত্তপ্ত হয়। পরে তাদের নাকের ঘ্রাণ শক্তিটাও কিন্তু লোপ পায়, সাথে নাক বন্ধ। এমন মিউরিটেকামের প্রস্রাবের পর বাদামি রঙের এবং পিচ্ছিল স্রাবও কিন্তু নির্গত হয়। আমরা এবার থুজাতে আসি। থুজার পেশেন্টের স্রাবগুলো পানির মতো পাতলা হয়, যোনিপথে গুটিকা বা পলিপ দেখা যায়, সাথে চুলকানিও থাকে। থুজার রোগী চেনা খুব সহজ, তবুও আবার বলছি, এনারা একটু মোটাসোটা অর্থাৎ স্থূলাকার হয়, বিশাল ভুঁড়ি থাকে, নখ পুরু, ঢেউ খেলানো, অস্বাস্থ্যকর চেহারা বললেই চলে, সাথে জোড়া ভুরু থাকে। তাদের সঙ্গীত অপছন্দ, গান শুনলে তাদের কান্না পায়, দুর্বল স্মৃতিশক্তি, সবকিছু যেন ভুলে যায়। থুজার রোগী খুব ধীরে ধীরে কথা বলে, মনে হয় যেন শব্দ খুঁজে বের করে কথা বলছে। তাদের মন রক্ষণশীল, অর্থাৎ গোপন স্বভাবের, একটু সূচিবায় টাইপের হয় তারা। তারা কাউকে কাছেও কিন্তু আসতে দেয় না। আপনারা অনেকে লক্ষ্য করবেন 2-4 জন পছন্দের সঙ্গী ছাড়া বিশেষ করে কারোর সাথে মেলামেশা করেন না। তাই খুব বেশি বন্ধু বান্ধব কিন্তু আপনি থুজার খুঁজে পাবেন না। কতগুলো আজগবি চিন্তা কিন্তু তাদের মনে থাকে, যেমন তারা মনে করে আমার অপরিচিত লোক আমার কাছে আছে, তার শরীর এবং আত্মা পৃথক, তার পা দুটি কাঠের তৈরি এবং তার পেটের ভিতর কোনো জীবন্ত প্রাণী নড়ছে, সে কোনো দৈব শক্তি দ্বারা চালিত হচ্ছে। এ ধরনের আজগবি চিন্তা ভাবনা আমাদের থুজার পেশেন্টের মধ্যে আছে। এনাদের শরীরে যেখানে সেখানে আপনারা আঁচিল খুঁজে পাবেন। আঁচিলগুলো দেখতে অনেকটা ফুলকপির মতো। এনাদের রোগ লক্ষণগুলো ঠান্ডায় বৃদ্ধি পায় এবং বর্ষায় ও রাত 3টার সময় কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়।
এবার আসুন আমরা একটু প্লাটিনাম নিয়ে কথা বলি। প্লাটিনামের সাদা স্রাব ডিমের লালার মতো হয়। সাদা স্রাব যে কোনো সময়ে স্রাব সহ যে পেটে এক ধরনের ব্যথা হয়, ব্যথাটি চিমটি কাটার মতো হয়। মাসিক স্রাবের পূর্বে ও পরে সাদা স্রাব হয়। যে সকল স্ত্রীলোক কোষ্ঠবদ্ধতায় ভোগে, অর্থাৎ যাদের কোষ্ঠবদ্ধতা বেশি থাকে, তাদের জন্য কিন্তু এই প্লাটিনাম মেডিসিনটি বেশি কাজ করে। প্লাটিনামের পেশেন্টদের অল্প বয়সে পরিপুষ্ট চেহারা অধিকারী হয়, কালো চুল, তাদের বর্ণটা কালো হয়, রক্তপ্রধান মহিলা, অত্যন্ত অহংকারী, অতিরিক্ত যৌন বাসনাও এবং তাদের থাকে, সবাইকে আলিঙ্গন করতে চায়, অতিরিক্ত অহংকার থাকার কারণে সবাইকে ঘৃণাও করে আমাদের প্লাটিনাম। উগ্র স্বভাব এবং যারা তার শ্রদ্ধেয় এবং তাদের অনেক সম্মানিত ব্যক্তি, তাদের প্রতি সে করুণা দেখায়, অবজ্ঞার দৃষ্টিতে তাকায় এবং কাউকে মান্য করে না আমাদের প্লাটিনাম। সে মনে করে যে সব লোকই যেন তার শারীরিক ও মানসিক দিক থেকে তার থেকে অনেক নিকৃষ্ট, বিদ্যা বুদ্ধিতে সবাই তার থেকে অনেক নিচু, সব দিক থেকেই সে নিজেকে অনেক বড় মনে করে। প্লাটিনাম ধাতুটি যেহেতু স্বর্ণের থেকে অনেক দামি, তাই সে বোধহয় নিজেকে এত দামি মনে করে। এবার আসছি আমরা মার্কসলে। মার্কসলের স্রাবগুলো ঝাঁঝালো এবং জ্বালাকর হয়। রাতে মার্কসলের স্রাবগুলো বাড়ে। মার্কসলের সব রোগ লক্ষণই রাতে বাড়ে আমরা জানি। সেই সাথে জনিদার প্রচন্ড চুলকায় এবং জ্বালা করে, সাথে টাটানি ব্যথাও থাকে। মার্কসলের প্রধান বৈশিষ্ট্য হলো অতিরিক্ত লালা নিঃসরণ, অতিরিক্ত ঘাম এবং অতিরিক্ত পিপাসা থাকে, সাথে মুখে প্রচন্ড দুর্গন্ধ থাকে। মার্কসলের সব কষ্ট রাতে বাড়ে, আমি আবারও বলছি। বিছানার উত্তাপেও বাড়ে, ঘাম অবস্থায় বাড়ে, রক্তহীনতা বাড়ে, তার সাথে হাত পা মুখ এবং চোখে কিন্তু শোথ দেখা যায়। জিহ্বা আর্দ্র থাকে, তবুও তাদের কিন্তু অনেক পিপাসা থাকে। জিভ পুরু এবং দাঁতের ছাপ থাকে। আমরা অনেকে দেখবেন মার্কসলের রোগীর যদি আমরা জিহ্বা দেখতে চাই, তাহলে জিহ্বার উপরে কিন্তু দাঁতের ছাপ থাকে তাদের। সামান্য অবস্থাতেই পুজ হয়, ডান পাশ ফিরে রোগী একদম শুতে পারে না। তবে হচ্ছে মার্কসলের ক্ষেত্রে একটি কথা বলা যায়, সেটা হচ্ছে যত ব্যথা তত ঘাম থাকে আমাদের মার্কসলে। মার্কসলের রোগীরা কথার উত্তর দেয় কিন্তু খুব ধীরে ধীরে, অথচ কাজকর্ম করে কিন্তু খুব তাড়াতাড়ি। হালকা চুল বিশিষ্ট ব্যক্তি, মাংসপেশি শিথিল, এদের স্মৃতিশক্তিও কিন্তু খুব দুর্বল প্রকৃতির হয়, কারণ ছাড়াই অস্থিরতা ও ভয় কাজ করে এনাদের। মার্কসলের রোগী বাড়ি থেকে বিদেশ যেতে চায়, অর্থাৎ তারা বাড়িটা কিন্তু খুব বেশি পছন্দ করে না, বাড়ি থেকে পালিয়েও কিন্তু যায় অনেকে। আর বাড়িতে থাকতে চায় আমাদের অরামমেট, বেলেডোনা, ব্রায়োনিয়া, এনারা খুব বাড়ি পছন্দ করে, ঘরকোনা টাইপের। একটু বুদ্ধিশুদ্ধি কম থাকে আমাদের মার্কসলে, তাই খুব বেশি পড়াশোনাও তারা করতে পারে না। আরেকটা মেডিসিনের কথা বলি, হাইড্রাসিসক্যান। এর স্রাব হচ্ছে ঘন, হলদে বা আঠালো স্রাব হয়, সাথে যোনিপথে ক্লান্তি ও দুর্বলতাও কাজ করে। দুর্বল দেহের রোগীদের জন্য উপযুক্ত এবং শ্লেষ্মা প্রবণতা বেশি থাকে আমাদের হাইড্রাসিসক্যানে। এবার আরেকটা মেডিসিন বলি, সেটা হচ্ছে ট্রিলিয়াম পেন্ডুলাম। রক্তস্রাবের মতো ঘন ঘন সাদা লালচে স্রাব হয় আমাদের ট্রিলিয়াম পেন্ডুলামে। জরায়ুতে ভার বা টান পড়া, পিঠে এবং কোমরে ব্যথা, বিশেষ করে হাঁটলে বাড়ে, গর্ভাশয়ে রক্তপাত জনিত সমস্যা থাকলে কিন্তু আমাদের এই যে ট্রিলিয়াম পেন্ডুলামটা খুব ভালো কাজ করে। সম্মানিত ডক্টরসগণ, এতক্ষণ আমি অনেকগুলো মেডিসিন আলোচনা করলাম, তবে আরো মেডিসিন আছে, আরো মেডিসিনের আরো অনেক সিমটম আছে। আমি স্বল্প সময়ে আমি হয়তোবা খুবই ভালো ক্লাস হয়তো নিতে পারলাম না, আমি যতটুকু পেরেছি নিয়েছি। তবে ক্লাসের সাথে আমি বলতে চাচ্ছি যে মেডিসিনের সাথে আমাদের মেডিসিন দিলেই হবে না, কিছু ম্যানেজমেন্ট সাথে দিতে হবে এবং পেশেন্টদেরকে শেখাতে হবে। যেমন ধরুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কৃত্রিম সাবান এবং সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, তারপরে তাদেরকে বুঝাতে হবে সুতি অন্তর্বাস ব্যবহার করতে হবে এবং নিয়মিত অন্তর্বাস পরিবর্তন করতে হবে এবং ধৌত করতে হবে। যৌন স্বাস্থ্য সচেতনতা তাদের মেনে চলতে হবে, অন্তর্বাস নিয়মিত পরিবর্তন করতে হবে এবং কড়া রোদে শুকিয়ে নিতে হবে। রোদ যদি না থাকে, সেক্ষেত্রে আয়রন বলুন আর ইস্ত্রি করা বলুন, যেটাই বলুন না কেন, সেটা করে শুকায় নিতে হবে খুব ভালোভাবে। এবং তাদের মানসিক চাপমুক্ত থাকতে হবে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে হবে, পর্যাপ্ত ঘুম, হালকা ব্যায়াম এবং সুষম খাদ্য খেতে হবে। সম্মানিত ডক্টরসগণ, স্বল্প জ্ঞানে আমি একটু ক্লাস নিলাম, আপনাদের ক্লাস না দেখে আমি অনুপ্রাণিত হয়ে ক্লাস নিচ্ছি। তো যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আজকে এত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করার জন্য। এ পর্যায়ে আমরা যাচ্ছি অনুভূতি ব্যক্ত পর্বে।
আজকে আমাদের ক্লাসটি নিয়ে অনুভূতি ব্যক্ত করবেন আমাদের ডাক্তার নাজমুল ইসলাম স্যার। স্যার যদি প্রস্তুত থাকেন, আপনি আপনার অনুভূতি ব্যক্ত করতে পারেন। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পারভিন ম্যামকে। কিছুটা আমার মতো ঝড়ের গতিতে চললো, আর একটু ধীর গতিতে বললে হয়তো আরো ভালো লাগতো, যারা নবীন আমার মতো। মাশাআল্লাহ, অনেক তথ্য, অনেক তথ্য। শুধু যে লিউকোরিয়ার সিমটম দিয়ে পেয়েছি তা কিন্তু নয়, ফিজিক্যাল জেনারেল সিমটমের সাথে মেন্টাল সিমটমও পেয়েছি। ধন্যবাদ ম্যামকে অসাধারণ ক্লাস উপহার দেওয়ার জন্য। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আব্দুর রহিম স্যারকে অসংখ্য ধন্যবাদ এমন ক্লাস আয়োজন করার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান অনুভূতি ব্যক্ত করার জন্য। এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর AKM মিজানুর রহমান স্যার। আপনি আপনার অনুভূতি ব্যক্ত করুন। জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে শুরু থেকেই শুনলাম ক্লাসটা। যদি আমার আরেকটা মিটিং শুরু হয়ে গেছে, আমি সেখানে জয়েন করবো। কিন্তু পদ্মা ম্যামের ক্লাস, তিনি সবসময় আমাদেরকে উৎসাহিত করেন সবাইকে। তো আমি চেষ্টা করেছি মনোযোগ দিয়ে শোনার, এবং চমৎকার একটি আলোচনা হয়েছে, চমৎকার। ম্যাম একটু তো উচ্চ কণ্ঠে কথা বলেন, একটু দ্রুত কথা বলেন, সেটা আমরা জানি, ঝড়ের গতিতেই চলেন। তো লিকোরিয়াতে আসলে এত এত মেডিসিন, এত এত নিরাময় আছে, যে এটা আসলে একটা খুব বড় একটা ওয়াইড ফ্রেম নিয়েছেন ম্যাম। তো সে কারণে একটু তাড়াতাড়ি না বললে যথাসময় শেষ করাটা হয়তো কষ্টকর হতো। তো টাইম ম্যানেজমেন্ট, শব্দ চয়ন, তারপরে হচ্ছে গতি এবং তথ্য সন্নিবেশ, এই সব দিক থেকে একটা কম্প্যাক্ট, হাইলি ফোকাসড, অসাধারণ একটি ক্লাস হয়েছে। আমি ম্যামকে আরো ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করব। আরেকটা হচ্ছে যে এরকম ফোকাস থেকে যথাসময়ে যদি শেষ করা যায়, তাহলে অন্যান্য সব অংশগ্রহণকারীরা থাকতে পারে এবং সবাই অনেক উপকৃত হয়। কিছু কিছু রিমেডি হয়তো বাদ পড়েছে, কিছু কিছু জায়গা হয়তো অস্পর্শিত থেকে গেছে, যেমন মেন্টাল স্ট্রেস এর কথাটা একটুখানি টাচ করেছেন ম্যাম। সেখানে আরো একটু বর্তমান সময়ে তো আসলে আমাদের নারী সমাজ এত বেশি স্ট্রেসে থাকে, এত বেশি সাপ্রেসড থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে লিপ্টন স্যারও আছেন। স্যারের অসাধারণ কাজ আছে এই যে মনস্তাত্ত্বিক হোমিওপ্যাথিতে। তো আমি আর কথা বাড়াবো না। আমি অভিভূত হয়েছি এবং উৎসাহিত হয়েছি, এবং ম্যামকে অনুরোধ করব যে আরো আরো ক্লাস নিতে, তাহলে পরে সবাই উপকৃত হবে। সবাই এরকম স্পষ্ট করে কথা বলাও কিন্তু একটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, সবাই কিন্তু এটা করতে পারে না। তো সেই জন্য আমি অনুরোধ করব যে আপনি ক্লাস নিন, এবং সবাই তাতে করে আমাদের বিভিন্ন গ্রুপে সবাই উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যারকে তার মূল্যবান অনুভূতি ব্যক্ত করার জন্য। এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের দক্ষিণ বাংলার স্বনামধন্য ডাক্তার, যিনি সকলের অভিভাবক, হোমিওপ্যাথির কিংবদন্তি, আমাদের ডাক্তার ইশরাত হোসেন লিটন স্যার। স্যার যদি তার অনুভূতি ব্যক্ত করতেন। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা উপস্থিত সকলকে। আসলে পদ্মা ম্যামের ক্লাস আমি কখনো শুনিনি, আজকে সার্কুলারটা দেখে একটু আগ্রহী হলাম। তাছাড়া একটু আগে ভাগে চেম্বার থেকে বের হয়েছি, শুনলাম। উনি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন, বিষয় সংশ্লিষ্ট বক্তব্য তার ভালো করেছেন, অনেক ভালো করেছেন। একটা বিষয় কি জানেন, উনি তো আমার মনে হয় 35টার মতো বা তারও বেশি ওষুধ নিয়ে আলোচনা করেছেন। টপিক হলো লিকোরিয়া। এটা আমরা, ওনাকে সময় দেওয়া হলে ওনার ওষুধের সংখ্যা 100 হয়ে যেত, বা তার কাছাকাছি, বা তার চেয়ে বেশি হয়ে যেত এক টপিকে, লিকোরিয়া। লিকোরিয়া যদি 100 ওষুধ থাকে বা 100-র বেশি ওষুধ থাকে,
তেলের মধ্য থেকে আমাদের ওষুধ নির্বাচন করাটা আসলেই খুব ভয়াবহ অবস্থা হয়ে যায়। সো আমরা একটু উল্টো ভাবে যদি চিন্তা করি যে এমন একটা রেমেডি বের 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 করে দেন সবাই মিলে, যে রেমেডির পেশেন্টের, ফিমেল পেশেন্টের এই সমস্যাটা নাই। সহজ কথা, মানে আমরা টোটাল জিনিসটা উল্টে নিলাম। তার মানে প্রত্যেকটা এই সমস্যাটা আছে। এখন হিসেব হলো আমরা কখন এটা সমস্যা মনে করব, কখন মনে করব না, এইটা বুঝতে হবে, সবার বুঝতে হবে। এবং ডাক্তারদের তো, আমরা যারা চিকিৎসক তাদেরকেও বুঝিয়ে বলতে হবে। কিছু কিছু পেশেন্ট আমার কাছেই আসে, তা সামান্যতম লিউকোরিয়া এটা টলারেট করতে চান না, কিন্তু এটা একটা স্বাভাবিক জৈবিক প্রবৃত্তি, এটা হবেই। এটা না হলে অনেক ঝামেলা, এই ঝামেলার কথা বলার এখন সুযোগ নেই। তো এটা হবেই। তাহলে কি খেয়াল রাখতে হবে যে ডিমের লালার মতো স্বচ্ছ সাদা, স্বচ্ছ ওয়াটারি বা গ্লাস কালার এই ধরনের লিকুইডে হলে এটা অস্বাস্থ্যকর না। আর একটা হলো চুনের পানির মতো পাতলা, পানির মতো জলের মতো, কিন্তু চুনের জল যেরকম একটু ঘোলা, ওইরকম ঘোলা যদি লিকুইড হয় সেটাও অস্বাস্থ্যকর না। বাকিগুলোর ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করতে হয় যে এটা ট্রিটমেন্ট দরকার। যেমন ম্যাডাম বলেছেন যে গ্রিনিশ, ইয়োলিশ বা একদম সরাসরি গ্রিন বা সরাসরি হলদে, দুর্গন্ধযুক্ত, ক্ষতকর, এইগুলোকে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এটা কেন। তাহলে আমরা যদি পুরাতন মায়াজমের কথা বলি, 3টা মায়াজম আছে, সোরা, সিফিলিস, সাইকোসিস। এই স্রাব দেখে আমরা কিন্তু প্রাথমিক একটা ক্লাসিফিকেশন করতে পারি যে আপনার সবুজ অথবা হলুদ ধরনের, হলুদ রঙের স্রাব যদি নিঃসরণ হয় তাহলে আমরা ধরতে পারি সাইকোটিক। দেন দেখবেন সাইকোটিকটা যখন আমরা নির্ধারণ করলাম, অনেকগুলো মেডিসিন বাদ হয়ে যাবে। আবার যখন ক্ষতকারী, জ্বালাকর বা কোথাও লাগলে, মানে টাচ স্কিনের যেখানে লাগে সেখানে ক্ষত হয়ে যায়, দেন এটা আমরা ধরে নিতে পারি এটা সিফিলিটিক হতে পারে। তো দেখবেন অনেকগুলো ওষুধ বাদ হয়ে যায়। তো আমি আশা করবো এরপরে এই টপিক নিয়ে যারা আলোচনা করবেন তারা মায়াজমটা ধরে, এই যে সাবের ক্যারেক্টারটা ধরে ওইভাবে ঢালাও আলোচনা করলে অনেকে গুলাই ফেলবে। ম্যাম চমৎকার আলোচনা করেছেন, কিন্তু এটাকে আরো স্পেসিফিক একটা জায়গায় নিয়ে পৌঁছতে হবে। আমরা চক্রের বিশেষ একটা সময় নারীদের ইউট্রাসের ভিতরে ছোট 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 অগণিত সিস্ট ডেভেলপ করে। এই সিস্টটা, এর মধ্যে ব্লাড সেল আসে যখন তার মানে পিরিয়ডের সময় হয়, এই সেলগুলা ভেঙে ওই ডিমের লালার মতো পদার্থ, তার সাথে ব্লাডটা নেমে আসে, যেটাকে আমরা ঋতুস্রাব বলি। এটা একটা জৈবিক প্রক্রিয়া, এটা চলবে। কিন্তু কোনো কারণবশত যদি ওই পিরিয়ডের সময় ব্যতীত আগে বা তারও আগে এই সিস্ট গুলো ভেঙে যায়, স্রাব নিঃসরিত হয়, সেটাকে প্রদর্স্রাব বলা হয়। এই স্রাবের রংটা যদি ডিমের লালার মতো ওই রকম স্বচ্ছ এবং ওই ওয়াটারি কালার থাকে, এটা ক্ষতিকর কিছু না। যদি চুনের পানির মতো ঘোলা থাকে, সেটাও ক্ষতিকর কিছু না। কিন্তু বাকি যতগুলো বলছে সবগুলো ক্ষতিকর। এখন এই স্রাবটা কেন আসে? যদি কোনো ভ্যাজাইনায় কোনো ইনফেকশন হয়, তখন এইটার মেসেজটা চলে যায় আমাদের ব্রেইনে। ব্রেইন তখন এটা প্রোটেকশন দেওয়ার জন্য, এটা একটা মেডিসিন, একটা ওষুধ হিসাবে প্রোটেকশন দেওয়ার মতো জন্য সিক্রিয়েশন করে। জরায়ু থেকে এটা সিক্রিয়েশন হয়, ঝিল্লিগুলো থেকে সিক্রিয়েশন হয়। এটা আমাদের ওই টোটাল অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুরক্ষার জন্য। কিন্তু যখন কোনো ইনফেকশন হয়ে যায়, কোনো সংক্রমণ ঘটে ছত্রাকের, বা এটা বেশি পর্যায়ে চলে যায়, বা অন্য কোনো কারণে ম্যাজমেটিক প্রভাবে মানে ইন্টারনাল কোনো ঝামেলা দেখা দেয়, তখন ওটা বিবর্ণ এবং ত্রুটিযুক্ত হয়। তো আমরা ওইগুলোকে ভাগ করে একদম 3-4টা 5টা ভাগ করে, সেই ভাগ ধরে ধরে যদি আমরা বুঝাইতে পারি এটা সাইকোটিক বায়াজমের, তা আমরা জানি যে হলুদ রং সাইকোটিক, সবুজ রং সাইকোটিক, ক্ষতকর এটা সিপিলিটিক, তাহলে চিকিৎসার তো সুবিধা হবে। ভবিষ্যতে এই ধরনের আলোচনা করার জন্য কাউকে অবশ্যই আমি আমন্ত্রণ জানাবো।
আর ম্যাম অত্যন্ত চমৎকার, তার বাচন ভঙ্গি, তার শব্দ চয়ন সব দিক থেকে চমৎকার, তার অভিজ্ঞতা বিশাল, এটা ঠিক আছে। আর হলো গিয়া এই লিউকেরিয়ার বিষয়টা সচেতন করাটা, হ্যাঁ তা সেটাও তিনি করেছেন। আর একটা বিষয় বুঝে সবাইকে বলতে হবে কিন্তু, যে এটা সব লিউকেরিয়া ক্ষতিকর না। বর্তমান সময় মেন্টাল সাপ্রেশনের কারণে অনেক গাইনোলজিক্যাল সমস্যা আসতেছে, সেটা শুধুমাত্র লিউকেরিয়া না, সেটা অন্য প্রসঙ্গে হয়তো বা কেউ আলোচনা করবে। ধন্যবাদ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আমি আপনার টোটাল বক্তব্যটাই মনে হয় মুখস্থ করেছি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যারকে তার মূল্যবান কথাগুলি বলার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের মূল আলোচক, যিনি লিউকোরিয়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ম্যাম। অনেক অনেক ধন্যবাদ যে অনেকগুলি মেডিসিন তুলনা করার জন্য। আশা করব পরবর্তীতে আবার আপনার ক্লাস পাবো। পরবর্তী ক্লাসে উপস্থিতি থাকার জন্য সকলকে অনুরোধ করছি। আজকের ক্লাসটি এখানেই শেষ ঘোষণা করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।